হ্যালো ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ইকোনমিক ডিপ্রাইভেশন তার সাথে পভার্টি এগুলো আমরা পড়েছি। তো আজকের ক্লাসে আমাদের সোশ্যাল ডিপ্রাইভেশন তার সাথে তার ডাইমেনশনস, এডুকেশন, হেলথ অ্যান্ড জেন্ডার বায়াস পড়ব। আচ্ছা, হোয়াট ইজ সোশ্যাল ডিপ্রাইভেশন সেটা ফার্স্টে জানতে হবে কনসেপ্টটা। সোশ্যাল ডিপ্রাইভেশন অ্যাকচুয়ালি ইকোনমিক ডিপ্রাইভেশনের থেকেও আরেকটু অন্য কিছু। ইকোনমিক ডিপ্রাইভেশন বলতে আমরা শুধু বুঝলাম যে ইকোনমিক্যালি যে একটু ল্যাগড বিহাইন্ড হয়েছে বা পভার্টি ড্রিভেন যারা মানে পুয়ার পিপল যারা তাদেরকে বলতাম আমরা ইকোনমিক্যালি ডিপ্রাইভড। কিন্তু সোশ্যাল ডিপ্রাইভেশন শুধুমাত্র যে ইকোনমিক ডিপ্রাইভড এর সাথেই জড়িত তা নয়। ইকোনমিক্যালি ডিপ্রাইভড না হয়েও অন্য অন্য অনেক কিছু দিয়েও কিন্তু সে সোশ্যালি ডিপ্রাইভড হতে পারে। যেমন আমাদের সোসাইটিতে অনেক সময় কাস্ট বেসড ডিপ্রাইভেশন একটা রয়েছে, এখনো রয়েছে। প্লাস যদি আমেরিকা সোসাইটিতে যাওয়া যায় সেখানে ক্লাস বেসড, যেখানে রেস মানে গায়ের রং দিয়ে একটা ডিপ্রাইভেশন আছে। এরকমই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সোশ্যাল ডিপ্রাইভেশন আছে। এছাড়াও আরো অনেক রকমের, যেমন ধরো কারোর কোনো মেজর ডিজিজ হয়েছে যেমন এইডস বা খুব বড় গুরুতর কন্টাজিয়াস ডিজিজ কোনো, তো সেরকম কোনো ডিজিজ হলেও কিন্তু তাকে সোশ্যালি ডিপ্রাইভড করে রাখা হয়। প্লাস তার সাথে সেক্সুয়াল ওরিয়েন্টেশন যদি কারোর অন্যরকম কিছু থাকে, যেমন এলজিবিটি কমিউনিটি এখন হয়েছে, তো এলজিবিটি কমিউনিটিদেরও কিন্তু সোশ্যালি ডিপ্রাইভেশন ফেস করতে হয়। এরকমই বিভিন্ন রকম ক্ষেত্রে সোশ্যাল ডিপ্রাইভড হতে পারে। তারপর ধরো অনেকের অনেক রকম ডিসেবিলিটি থাকে, ডিসেবলড পার্সন, তো ডিসেবলড পার্সনসদেরও নর্মাল পিপলদের মতন ট্রিট করা হয় না, তাদেরকেও সোশ্যালি ডিপ্রাইভড করা হয়। তো এরকমই বিভিন্ন রকমের সেক্টর ওয়াইজ সোশ্যাল ডিপ্রাইভেশন হতে পারে। তবে মেইনলি সোশ্যাল ডিপ্রাইভেশন আমাদের সোসাইটিতে যেভাবে রয়েছে সেটা পুরোপুরি মেইনলি পভার্টি ওরিয়েন্টেডই রয়েছে, এবং তার স্টাডিটা পভার্টি ওরিয়েন্টেড হলেও আমরা অন্যান্য সেক্টর গুলোকেও কনসিডার করি, যেগুলো যেগুলো আমি এক্ষুনি বললাম। তো সোশ্যাল ডিপ্রাইভ পিপল, দেখো এখানে লিখেছি সোশ্যাল ডিপ্রাইভেশন এক্সটেন্ডস ফর বিয়ন্ড ইকোনমিক ফ্যাক্টরস। হাউএভার আমি একটু আগেই বললাম যে শুধু ইকোনমিক ফ্যাক্টরসই নয়, এছাড়া আরো অনেক সোশ্যাল ফ্যাক্টরস এর সাথে রিলেটেড। People who are socially deprived lack freedom of choice, opportunity, political voice and dignity. মানে তারা, তাদের কোনো চয়েস থাকবে না, মানে তারা কিছু চুজ করতে পারবে না নিজের মতো, অপরচুনিটি থাকবে না, পলিটিক্যাল ভয়েস থাকবে না, ডিগনিটি থাকবে না। তো এই সবকটাই কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক, তোমাদের মানে গুলিয়ে ফেলতে পারো যে ইকোনমিক ডিপ্রাইভেশনের সাথে তো সবকটাই রিলেটেড। মানে কারোর যদি টাকা না থাকে তাহলে তার ফ্রিডম অফ চয়েসও থাকবে না। কি করে আমি আমার আমার ওই স্বল্প সামর্থ্যে যেটুকু কুলোবে আমি সেটুকুই কিনবো, আমি তো তখন অপশন আমার কাছে কমে যাবে। তো ফ্রিডম অফ চয়েস থাকবে না, অপরচুনিটি কম পাবো, পলিটিক্যাল ভয়েস আমার সেরকম, আমার কথা কেউ শুনবে না, শুধু ভোটটা মারবো ব্যাস, তাতেই হয়ে যাবে। আর ডিগনিটি, পভার্টি ওরিয়েন্টেড যারা পিপল তাদেরকে কিন্তু অনেক সময় ডিগনিটি লস করতে হয়। অনেক সময় পরিস্থিতির কাছে তাদের অনেক রকম এমন অনেক কাজ করতে হয় যেটা হয়তো তারা করতে চাইছে না, বিশেষ করে উইমেনদের, বিশেষ করে এই ব্যাপারটা উইমেনদের সাথে জড়িয়ে থাকে। আচ্ছা, social deprived people experience barriers to full participation in community life, frequently through a process of oppression and domination. হ্যাঁ, যারা ওদেরকে ডিপ্রাইভ করছে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় ওদেরকে অপ্রেসড করে রাখে, ডমিনেট করে, and they're denied the most basic human rights to food and housing, education and work, health and safety, and an equal share in the benefits of social progress. অবশ্যই তাদেরকে কোন রকম সোশ্যাল ওয়ার্কে পার্টিসিপেট করতে দেওয়া হয় না, তাদের খাদ্য, বাসস্থান সবকিছু দিয়ে ডিপ্রাইভড করা হয়, তারা প্রপার রেশনিং পায় না, এডুকেশন তো পাই না, ওয়ার্কফোর্স পার্টিসিপেশন তাদের থেকে কম হয়, অ্যান্ড দেয়ার হেলথ অ্যান্ড দে আর নট হেলদি অ্যাট অল। হেলদি না হলে সে ওয়ার্কফোর্স হিসেবে পার্টিসিপেটও করতে পারে না। এছাড়াও ডিপ্রাইভেশনের জন্য তাদেরকে হয়তো অনেক সময় কেউ কাজও দেয় না। তো এই সমস্ত কিছুর জন্য তাদের সোশ্যাল প্রোগ্রেস বা একটা সোসাইটির প্রোগ্রেসে তাদের কোনো রোলও থাকে না। তো সবকিছু নিয়েই সে তারা ডিপ্রাইভড হয়ে থাকে। আচ্ছা, এবার দেখা যাক অমর্ত্য সেন 1997 একটা সোশ্যাল ডিপ্রাইভেশনের একটা ডেফিনিশন দিয়েছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবে। কি বলছে? Social deprivation as a deprivation of basic capabilities due to a lack of freedom rather than merely low income. হ্যাঁ,
উনি বলছেন যে আমরা কত টাকা রোজগার করি বা কত কম টাকা রোজগার করি তার উপর যতটা না সোশ্যাল ডিপ্রাইভেশন ডিপেন্ড করছে, তার থেকে অনেক বেশি ডিপেন্ড করছে বেসিক কি কি আমরা ক্যাপাবিলিটিস আমাদের নেই, আমরা কি কি কার কি অভাব রয়েছে বেসিক ক্যাপাবিলিটিস গুলোর মধ্যে, কত ফ্রিডম অফ চয়েস আমরা পাচ্ছি না, সেই সমস্ত গুলোর ওপরই কিন্তু এই সোশ্যাল ডিপ্রাইভেশনটা ডিপেন্ড করছে। কত কম আমি ইনকাম করছি সেটা নয়। আচ্ছা, in addition to political freedom and economic opportunity, individuals need social opportunities that ensure the substantive freedom to live better. হ্যাঁ, অবশ্যই যখনই আমাদের হাতে টাকা থাকবে তখন অবশ্যই আমরা সোশ্যাল অপরচুনিটিস অনেক বেশি পাবো, কিন্তু যখন টাকা কম থাকে, সীমিত পরিমাণে থাকে, কিন্তু তা সত্ত্বেও যদি একটু হলো সোশ্যাল অপরচুনিটিস গুলো আমরা অ্যাভেল করতে পারি, তাহলে আমরা আমাদেরকে আরো উন্নত করার সুযোগ করতে পারি, যাতে আমরা আরো একটু অর্থ ইনকাম করার সুযোগ পাবো। মানে আমরা যদি এডুকেশনটা অ্যাভেল করতে পারি, বা ধরো বিভিন্ন রকমের কি বলে মানে এমন কিছু সুযোগ সুবিধা যেগুলো আমাদেরকে আসলে উন্নত হতে সাহায্য করবে, সেই সুযোগগুলো যদি অ্যাভেল করতে পারি, তাহলে কিন্তু কোনো সোশ্যালি ডিপ্রাইভড মানুষ নিজেদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু সেই মানে ওই ওই যে অ্যাভেল করার অ্যাভেলেবিলিটিটা যে থাকবে, ওই ওই মানুষগুলো ওই কমিউনিটিতে যারা বিলং করে তারা হয়তো সেটা অ্যাভেল করতেই পারছে না, এমন ভাবে তাকে বাকি পাশের অন্যান্য কমিউনিটি বা অন্যান্য গ্রুপস গুলো ডিপ্রাইভ করছে যে সে সেটা অ্যাভেল করতেই পারছে না। তো এই সমস্ত অনেকগুলো থেকেই তারা হয়তো একটু ভালো থাকতে পারছে না, একটু ফ্রিডম অফ চয়েস পাচ্ছে না। তো তাই অমর্ত্য সেন বললেন যে the lack of freedom experienced by extremely poor people extends beyond economic and political factors to social and interpersonal personal factors. হ্যাঁ, উনি এখানে পভার্টির সাথে অবশ্যই সোশ্যাল ডিপ্রাইভেশনকে উনি মার্জ করেছিলেন, কিন্তু উনি এটাও বলেছিলেন যে সোশ্যাল ডিপ্রাইভেশন মানেই শুধুমাত্র লো ইনকাম নয়, তার সাথে আরো অনেক কিছু বেসিক ক্যাপাবিলিটিস এর অভাবটাকেই বোঝায়। কিন্তু যারা পুয়ার পিপল তারা অবশ্যই ইনকামের সাথে সাথে অন্যান্য যে সোশ্যাল ফ্যাক্টরস রয়েছে, পার্সোনাল ফ্যাক্টরস রয়েছে, সেগুলোতেও তাদের অভাব রয়েছে, তাই জন্য তারা ইকোনমিক্যালি ডিপ্রাইভড অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যালি ডিপ্রাইভড। আচ্ছা, সোশ্যাল ডিপ্রাইভেশনের অ্যাকচুয়ালি একটা ব্রড নেটওয়ার্ক অফ কোরিলেটেড ফ্যাক্টরস আছে, তার মধ্যে যেমন মেন্টাল ইলনেস, পভার্টি, পুয়ার এডুকেশন অ্যান্ড লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এই সমস্তগুলোই ফ্যাক্টরস। আর যদি মেন্টাল ইলনেস থাকে, দেখবে আমরা সবাই রাস্তা দিয়ে যখন একজন কেউ যায়, যে অ্যাকচুয়ালি আমরা যাকে বাংলায় বলি পাগল, বাট অ্যাকচুয়ালি পাগল বলে কোনো শব্দ হয় না, সে অসুস্থ। সেটা যদি তার সুস্থ হয়ে যায় তাহলে আবার সে নর্মাল মানুষের মতো হয়ে যাবে, কিন্তু সেই পাগল বলে আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তাকে ডিপ্রাইভড করা, তো এই যে হাসি ঠাট্টা যে করছি তার দিকে তাকিয়ে, তাতে কিন্তু তার সাইকোলজিক্যালি ব্যালেন্সটা আরো এফেক্টেড হচ্ছে। তো এই সমস্ত গুলোর জন্য কিন্তু সে আরো নিজেকে ডিপ্রাইভ মনে করছে, সে হয়তো রাস্তাতে আরো বেরোনোই বন্ধ করে দিচ্ছে, সে হয়তো নর্মাল লাইফে যেটুকু পার্টিসিপেট করছিল সেটুকু আর পার্টিসিপেট করছে না। এছাড়া পভার্টি তো আছেই, পভার্টি ড্রিভেন যে সমস্ত মানুষ তারা অনেক সময় নিজেদেরকে ইনফেরিয়ার মনে করে বাকিদের থেকে, তো সেই ইনফেরিয়ার একটা মানসিকতার জন্য তারা হয়তো নর্মাল ভাবে পার্টিসিপেট করছে না, এবং তার থেকে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়ছে। পুর এডুকেশন আর লো সোশিওইকোনমিক স্ট্যাটাস, লো সোশিওইকোনমিক স্ট্যাটাসটা ওই পভার্টির সাথেই রিলেটেড। আর এডুকেশনও যদি কেউ একটু কম থাকে, যেমন দেখবে আমাদের যারা স্টুডেন্টস হয়, সেই সমস্ত স্টুডেন্টস যারা একটু ইংলিশে হয়তো বলতে হয়তো একটু প্রবলেম ফেস করে প্রথম প্রথম, তো তারা হয়তো অনেক সময় নিজেদেরকে ইনফেরিয়ার মনে করে, যারা ইংলিশে ভালো তাদের থেকে তারা নিজেদেরকে মনে করে আমি ইনফেরিয়ার হয়তো, বাট অ্যাকচুয়ালি ইনফেরিয়ার না, এটা টোটালি একটা প্র্যাকটিস, সে যদি প্র্যাকটিস করে সেও তাদের মতন হয়ে যাবে। কিন্তু সেই ভয় থেকে আস্তে আস্তে সে দূরে সরতে থাকে, সে গ্যাপটা বাড়তে থাকে দুজনের মধ্যে। বাট সে যদি ভয় না পেয়ে এগিয়ে আসতো, সে যদি একই সাথে বসে প্র্যাকটিস করতো দুজনে মিলে, তাহলে তার যে ইংলিশ জানে তারও যেমন ইমপ্রুভমেন্ট হতো, যে ইংলিশ জানে না সেও ইমপ্রুভড হয়ে সেই পর্যায়ে পৌঁছে যেত। বাট সে এত ভয় পেলো, সে লজ্জা পেলো, সে প্রপার ওয়েতে ওখানে পার্টিসিপেট করতে পারলো না, তা কিন্তু তাকে অ্যাকচুয়ালি সোশ্যালি এক্সক্লুডেড করে দিল তার পুরো ফ্রেন্ড সার্কেল থেকে, এবং সেটাই আস্তে আস্তে সোশ্যাল ডিপ্রাইভেশনে কনভার্ট হবে। আচ্ছা, এবার দেখা যাক কি কি ফ্যাক্টরস বা কি কি কজের জন্য সোশ্যাল ডিপ্রাইভেশন হয়। ফার্স্ট হচ্ছে পাওয়ার ডিফারেন্সেস।
পাওয়ার ডিফারেন্সেস মানে দুটো গ্রুপ রয়েছে, কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটিদের মধ্যে কে বেশি পাওয়ারফুল বা কে কম পাওয়ারফুল, তখন যারা বেশি পাওয়ারফুল তারা কম পাওয়ারফুলকে সাবঅর্ডিনেট করে রাখে বা তাদেরকে ডিপ্রাইভড করে এবং তাদেরকে ইনফেরিয়ার যে ফিল করতে বাধ্য করে এবং তাদেরকে যে বেসিক অপরচুনিটিস বা বেসিক ক্যাপাবিলিটিস গুলো আছে সেগুলো যাতে না পায় সেগুলো এনশিওর করে। এবং এটা অবশ্যই একটা অপরাধ, কিন্তু এটা এখনো অব্দি বিভিন্ন সোসাইটিতে, ইন্ডিয়াতে তো আছেই, এছাড়াও বাইরের অন্য দেশেও বিভিন্নভাবে হয়ে চলেছে। দেখো এখানে লেখা আছে যে it results in one group being excluded or subordinated and left with fewer opportunities for advancement and growth, with the dominant group viewing the other group as different and therefore inferior. সাবঅর্ডিনেট একজনকে করে রাখা হয় এবং তাদেরকে ইনফেরিয়ার ফিল করতে বাধ্য করা হয়। Social deprivation may occur at an individual level, but social systems that sanction oppression of a group by a dominant group by virtue of race, ethnicity, gender, religion, sexual orientation, disability, or other differences are usually the purveyors. মানে সোশ্যাল এই যে ডিপ্রাইভেশনটা পাওয়ার ডিফারেন্সের জন্য হয় সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারে, মানে আমার সাথে আরেকজনের কারো হতে পারে, কিন্তু জেনারেলি পাওয়ার ডিফারেন্সের জন্য যেটা হয় সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হয় না, সেটা কমিউনিটি লেভেলে বা কোনো গ্রুপ লেভেলে হয়। হতে পারে সেটা জেন্ডার ওরিয়েন্টেড হতে পারে, হতে পারে সেটা কাস্ট বেসড হতে পারে, হতে পারে সেটা রেস ওরিয়েন্টেড হতে পারে, এথনিসিটি ওরিয়েন্টেড হতে পারে, ট্রাইব ওরিয়েন্টেড হতে পারে, রিলিজিয়ন ওরিয়েন্টেড হতে পারে, কিন্তু এইরকম কমিউনিটি বেসড বা গ্রুপ বেসডই নরমালি হয়ে থাকে এই পাওয়ার ডিফারেন্সের জন্য যে সোশ্যাল ডিপ্রাইভেশন হয় সেটা। নেক্সট হচ্ছে গ্রোয়িং ইকোনমিক গ্যাপ। ইকোনমিক গ্যাপ মানে বুঝতেই পারছো, যারা পুয়ার তারা আরো পুয়ার হতে থাকে এবং যারা রিচ তারা আরো রিচার হতে থাকে। তো এই গ্যাপটা কি বলে ইকোনমিক গ্যাপ। তো সেই ইকোনমিক গ্যাপটা যত বাড়তে থাকে তত পুয়ার পিপলরা নিজেদের ইনফেরিয়ার মনে করতে থাকে দেন দ্য রিচার পিপল, এবং রিচার পিপলরাও নিজেদেরকে সুপেরিয়ার মনে করতে থাকে এবং তারা পুয়ার পিপলদের যাচ্ছে তাই ভাবে আর কি ইনফেরিয়ার ফিল করায় প্রতিটা ব্যাপারে, হয়তো যেমন তুই তুকারি করা ইত্যাদি অনেক কিছুই করে থাকে যেগুলো অ্যাকচুয়ালি তাদেরকে ইনফেরিয়ার মানে ফিল করতে বাধ্য করে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো অনেক সময় দেখবে, আমি দেখেছি যেটা আমার খুব খারাপ লাগে, হয়তো রিক্সা দাঁড়িয়ে রয়েছে, তো যিনি রিক্সা চালাচ্ছেন তিনি বসে রয়েছেন, তো কেউ একজন গিয়ে হয়তো তাকে বললো কিরে যাবি, তো সে হয়তো তার থেকে অনেক বড় বয়সে, বাট তাও তাকে তুই তুকুরি করে কথা বলে। এটা কিন্তু ওয়ান টাইপ অফ ফিলিং অফ সুপিরিয়রিটি আর ফিলিং অফ ইনফেরিয়রিটি। যে হয়তো একটু পয়সা আলা সে রিক্সাতে উঠবে, কিন্তু সে নিজেকে সুপিরিয়র মনে করছে বলে ওই রিক্সাওয়ালা তার থেকে বয়সে বড় হওয়া সত্ত্বেও তাকে তুই করে সম্বোধন করতে, যেটা একদমই উচিত নয়। তো এই সমস্ত নানা রকমের ইকোনমিক গ্যাপ থেকেই এই মেন্টালিটিটা গ্রো করে। অবশ্যই এখানে একটা সোশ্যাল ফ্যাক্টর রয়েছে, সোসাইটিও এই গ্যাপটাকে গ্রো করতে সাহায্য করে যাতে মানুষ এই গ্যাপটা আস্তে আস্তে তাদের বাড়তে থাকে, এবং তার সাথে সাথে কিন্তু উইমেনদের ওপর অত্যাচার আরো অনেক কিছু বাড়তে থাকে এবং তাতে কিন্তু সোশ্যাল ডিপ্রাইভেশনটা সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে সোশ্যাল অপারেশন। অবশ্যই সোশ্যাল অপারেশন মানে বুঝতেই পারছো নিশ্চয়ই যে একটা গ্রুপের ওপর আরেকটা গ্রুপের ভায়োলেন্স এবং নানা রকমের অপ্রেসিভ কাজকর্ম, যার জন্য কিন্তু একটা গ্রুপ, যে গ্রুপটার ওপর এই ভায়োলেন্সটা হয়, তারা নিজেদেরকে সোশ্যালি ডিপ্রাইভড বলে মনে করতে থাকে। নেক্সট হচ্ছে ইন্টারপার্সোনাল ভায়োলেন্স। এতক্ষণ অব্দি কমিউনিটি লেভেলে বলছিলাম, কিন্তু এখন ইন্টারপার্সোনাল ভায়োলেন্স মানে কমিউনিটির মধ্যে কোনো দুটো পার্সনের মধ্যে ভায়োলেন্স। সেটা হতে পারে একজন মেল একজন উইমেনের প্রতি, বা হতে পারে কোনো বাচ্চার প্রতি তার বাড়ির অন্যান্য সদস্যরা, বা হতে পারে কোনো এজেড পিপলের প্রতি তার বাড়ির অন্যান্য সদস্যরা, এরকম অনেক রকম ইন্টারপার্সোনাল ভায়োলেন্স হতে পারে। তবে ম্যাক্সিমাম যেটা সেটা হলো এগেইনস্ট উইমেন, সেটা গার্ল চাইল্ড হতে পারে বা অ্যাডাল্ট উইমেনের হতে পারে। তাদের ওপর যে অত্যাচারটা বা তাদের ওপর যে ভায়োলেন্সটা সেটা কিন্তু তাদেরকে আরো সাবঅর্ডিনেট করে রাখে, মানে একটা কমিউনিটির মধ্যে সেই উইমেনদেরও কিন্তু আরো বেশি সাবঅর্ডিনেট করে রাখে সেই কমিউনিটির পার্সনসরাই। তো তখন কিন্তু দেখা যায় যে ওই উইমেনরা কিন্তু আর সোশ্যালি ডিপ্রাইভড হতে থাকে এবং কমিউনিটির মধ্যে বিলং করেও সোশ্যালি ডিপ্রাইভড হতে থাকে। তারা প্রপার এডুকেশন পায় না, প্রপার হাউজিং পায় না, প্রপার ক্লোথস পায় না, প্রপার মানে হেলথ মেনটেন করার জন্য, একটা অ্যাডাল্ট উইমেনকে হেলথ মেনটেন করার জন্য যে প্রপার নেসেসিটিস গুলো আছে সেগুলো সব প্রপারলি পূরণ করতে পারে না। এছাড়া মানে ওই সমস্ত কমিউনিটি গুলোতে এরকম রয়েছে
মেয়ে মানি বার্ডেন, তো তাকে বিক্রি করে দাও বা বিয়ে দিয়ে দাও যেভাবে হোক, সে যে ফ্যামিলি হোক না কেন। তো এই সমস্ত ভায়োলেন্স গুলো তাদের উপর আসতে থাকে এবং তাতে কিন্তু সোশ্যাল ডিপ্রাইভেশনটা বাড়তে থাকে। হেলথ ইস্যুসে কি বলছে, যদি কারোর ক্যাটাস্ট্রফিক হেলথ প্রবলেম হয়, ক্যাটাস্ট্রফিক হেলথ প্রবলেম মানে এমন কোনো প্রবলেম যেটা হয়তো খুব বাজে রোগ, যেমন এইডস বা টিবি, এই টাইপের রোগ যেগুলো একটু ছোঁয়াচে এবং লোকে যাদেরকে এগিয়ে চলতে চায়, ধরো কুষ্ঠ, এগুলো ছোঁয়াচে রোগ, তো এদেরকে লোকরা সোসাইটি এড়িয়ে চলতে চায়। তো এই সমস্ত রোগ যাদের হয় তারা কিন্তু ভীষণভাবে সোশ্যাল ডিপ্রাইভ, কারণ তারা বেসিক ফেসিলিটিস টুকুও পায় না, তাদেরকে ভীষণভাবে এক ঘরে করে রাখা হয়, তারা বেসিক ফেসিলিটিস পায় না, যেমন তারা অন্য কোথাও যেতে পারে না, তাদেরকে নিয়ে ভীষণ ঠাট্টা তামাশা করা বা তারা লোক ছড়াচ্ছে বলে ডাইনি অপবাদ দেওয়া, এই সমস্ত নানা রকম কিছু করা হয়ে থাকে। এবার দেখা যাক যে 3টে ডাইমেনশন তোমাদের সিলেবাসে আছে, সেই 3টে ডাইমেনশনের ওপর সোশ্যাল ডিপ্রাইভেশনের ইম্প্যাক্ট। ফার্স্ট হচ্ছে এডুকেশন। এডুকেশন বুঝতেই পারছো, যারা মানে একটু পুয়ার পিপল যারা, তারাই অনেক সময় দেখা যায় যে প্রপার এডুকেশন পাচ্ছে না, এবং এডুকেশন ইকোনমিক ব্যারিয়ারের জন্য যেমন পাচ্ছে না হতে পারে, তেমন সোশ্যাল ব্যারিয়ারের জন্য হতে পারে। ইকোনমিক ব্যারিয়ারের এক্সাম্পল পভার্টি, সোশ্যাল ব্যারিয়ার এক্সাম্পল কাস্ট সিস্টেম। তো এই দুটোর জন্য সে তারা প্রপার এডুকেশনাল অপরচুনিটিস অ্যাভেল করতে পারছে না, এটা হতে পারে। আবার এর সাথে এডুকেশনাল অপরচুনিটিস এর আনঅ্যাভেলেবিলিটি হতে পারে, যেমন ধরো কোনো রুরাল রিজিয়নে খুব কাছে কাছে স্কুল থাকে না, অনেকটা দূরে দূরে স্কুল, তো যাতায়াতের কমিউনিকেশনের প্রবলেমের জন্য এই ডিপ্রাইভেশনটা হতে পারে, এডুকেশন অপরচুনিটি অ্যাভেল করতে পারছে না। তো এছাড়াও অনেক সময় দেখা যায় যে বাড়ির মেয়েদের এডুকেশন দেওয়াটা একটা মানে এক্সট্রা বার্ডেন বলে মনে করা হয়, তো তাদেরকে অনেক সময় এডুকেশন দেওয়া হয় না। তো আমি কতগুলো পয়েন্ট করেছি, দেখো এখানে লিখেছি যে যেগুলো যে সমস্ত ভাবে এই সোশ্যাল ডিপ্রাইভেশন এডুকেশনকে হ্যাম্পার করতে পারে এবং তাদের চাইল্ডের গ্রোথ হ্যাম্পার হতে পারে, সেই কতগুলো আমি পয়েন্ট আউট করেছি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফ্যামিলিজ অ্যান্ড প্যারেন্টিং বিহেভিয়ার। একটা বাচ্চা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তখন কিন্তু সে তার বাবা মা, তার ফ্যামিলি মেম্বার্স আর বাকি যারা রয়েছে তাদেরকে দেখে ভীষণভাবে শেখে, তারা যা করে তাই শেখে। তো সে যদি বড় হওয়ার সময় একটা প্রপার ফ্যামিলি লাইফ না পায়, তখন কিন্তু সে বড় হয়েও ওই রকম মানে বাজে বিহেভিয়ার, যেগুলো দেখে দেখেও বড় হয়েছে, সেই সমস্ত বাজে বিহেভিয়ারও অ্যাডপ্ট করে নিতে পারে। তো সেই ট্রেডস গুলো তার মধ্যে চলে আসতে পারে। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো ফ্যামিলিতে একটা বাচ্চা ছোট থেকে বড় হতে দেখতে পায় যে তার বাবা তার মাকে রোজ মারে, উইমেন ভায়োলেন্স, তো সেটা কিন্তু সে দেখতে দেখতে বড় হয়ে সে যে তার বউকে মারবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বা সে যদি মেয়ে হয়, সে জানবে যে হ্যাঁ, মার খাওয়াটাই নিয়ম, মার খেতেই হয় বরের কাছে। তো এই যে এই ব্যাপারগুলো এইগুলো আসে এবং সেখান থেকে সোশ্যাল ডিপ্রাইভেশনটা কিন্তু আরো ভয়ঙ্কর একটা চেহারা নেয়। নেক্সট হচ্ছে এক্সপোজার টু টক্সিনস। এই সমস্ত ফ্যামিলিতে, বিশেষ করে যে সমস্ত যারা ফ্যামিলি বলবো না, পার্সোনাল সোশ্যাল ডিপ্রাইভেশনও হতে পারে, তো সেই সমস্ত যারা ইন্টারপার্সোনাল বা কমিউনিটি ভাবেই ডিপ্রাইভড, তারা কিন্তু ভীষণভাবে টক্সিনের প্রতি একটা অ্যাট্রাকশন তাদের থাকে, বিভিন্ন রকমের নেশা, ড্রাগস, হেরোইন। এছাড়াও যারা গরিব, যারা ড্রাগ হেরোইন নিতে পারে না, তারা আরো সস্তার কোনো নেশা, যেমন করছিলাম একদিন, ওই নেল পালিশের রিমুভার যেটা হয়, সেই রিমুভার দিয়ে নেশা করে। আবার ডেনড্রাইট আঠা দিয়ে নেশা করে, এবং এগুলো কিন্তু তাদের লাইফ স্প্যানটা কমিয়ে দেয়, তাদের বেঁচে থাকার মানে দিনটা আস্তে আস্তে কমতে থাকে, এবং যেটুকু সময় বেঁচে থাকে সেটুকু সময়ও তাদের কিন্তু যথেষ্ট হেলথ তো ভীষণই খারাপ হয়ে পড়ে, কিন্তু তা সত্ত্বেও তারা ওই সমস্ত নেশাগুলো করতে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফুড ইনসিকিউরিটি। হ্যাঁ, একটা বাড়িতে একটা বাচ্চা যখন বড় হয়, তার যদি মানে প্রপার ফুড এবং প্রপার নিউট্রিশন যদি না পায়, তাহলে তো তার মানে ওই চিন্তা যদি তাকে করতে হয় যে খাবার আমি পাবো কিনা, তাহলে সে এডুকেশন পাবে কি করে বা পড়াশোনা করবে কি করে। তো এই সমস্ত কারণে অনেক সময় দেখা যায় যে সে ঠিকঠাক শেখা বা পড়াশোনার দিকে ঠিকঠাক ফোকাস করতে পারছে না, বরঞ্চ তার
বদল এসে চাইল্ড লেবার হয়ে অন্য কোথাও কাজ করতে যাচ্ছে বা কোনো চায়ের দোকানে বা কোথাও লেবার হয়ে কাজ করছে। তো প্রপার ডায়েট না পেলে, প্রপার খাদ্য না পেলে কখনোই একটা বাচ্চার পক্ষে বা একটা যে কোনো মানুষের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তখন সেই এগিয়ে যাওয়া সম্ভব নয় থেকেই আস্তে আস্তে কিন্তু ডিপ্রাইভেশন তৈরি হবে, সৃষ্টি হবে। পেরেন্ট আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, এই পেরেন্ট আনএমপ্লয়মেন্ট একটা ভীষণ বড় ফ্যাক্টর, যেটা কিনা চাইল্ড লেবারের দিকে আস্তে আস্তে লিড করতে থাকে একটা চাইল্ডকে। যখনই একটা একটা ফ্যামিলিতে প্রপার এমপ্লয়মেন্ট থাকবে না তার বাবা মার বা অন্যান্য ফ্যামিলি মেম্বারসদের, তখনই কিন্তু তার চান্স চলে আসবে সেই বাচ্চাটার ওপর, জোর প্রেশার চলে আসবে যেন সে নিজেই তৈরি করে, নিজেই নিজের খাদ্যের ব্যবস্থাটা করতে থাকে। তখনই সে আস্তে আস্তে বাইরে বেরোতে শুরু করবে এবং চাইল্ড লেবার হিসেবে কাজ করতে শুরু করবে, এবং সেটাই আস্তে আস্তে কিন্তু তাকে ইনফেরিয়ার ফিল করাবে, বাইরের এনভায়রনমেন্টের সাথে সে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করবে। সে যখন রাস্তা দিয়ে যাবে, যখন দেখবে ওর বয়সী বাচ্চারা স্কুলে যাচ্ছে আর ও কিনা একটা চায়ের দোকানে কাজ করছে, তো তার একটা বাচ্চার মনে কি হতে পারে? তো সেখান থেকেই কিন্তু ডিপ্রাইভেশনের ফিলিংটা আস্তে আস্তে তৈরি হবে। নেক্সট হচ্ছে চাইল্ড কেয়ার। চাইল্ড কেয়ার ব্যাপারটা হচ্ছে এমন, অনেক সময় দেখা যায় এই সমস্ত গরিব ফ্যামিলি বা যেগুলো একটু ডিপ্রাইভ ফ্যামিলি, তাদের বাবা মা দুজনেই হয়তো কোনো না কোনো জায়গায় কাজ করতে বেরিয়ে যায়। তো তখন বাড়ির যে মেয়ে বাচ্চারা থাকে তাদের ওপর অন্য বাচ্চাদের ভার দিয়ে চলে যায়। তো সেই মেয়ে বাচ্চাগুলো বয়সে ছোট হলেও অন্যান্য বাচ্চাদের সমস্ত দায়িত্ব পালন করে, এবং সুতরাং ফলে হিসেবে কি হয়, ওদের স্কুলটা ছাড়িয়ে দেওয়া হয় এবং ওদের প্রপার খাবার দাবার পায় না। এই সমস্ত গুলো হয়ে থাকে। তাই চাইল্ড কেয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, প্লাস চাইল্ড কেয়ার এমন একটা জিনিস যেটা যদি প্রপার ভাবে কোনো একটা বাচ্চা না পায়, তাহলে কিন্তু সে বড় হয়েও একটা ভালো একটা রেসপন্সিবল অ্যাডাল্ট হয়ে উঠতে পারবে না। নেক্সট এবার আসি হেলথের ওপর সোশ্যাল ডিপ্রাইভেশনের ইম্প্যাক্ট। হেলথ অবশ্যই একটা ভীষণ বড় একটা ভাইটাল অ্যাসেট, যেটা কিনা ওয়ার্কফোর্স হিসেবে কাজ করতে বা এমপ্লয়েড হতে ভীষণ ইম্পর্টেন্ট। কেউ যদি উইক হয়, কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়, তাকে কেউ কেন কাজে রাখবে? তোমাকে হেলদি হতে হবে, আমাদেরকে এমন ভাবে নিজেদেরকে সুস্থ রাখতে হবে যাতে আমরা কাজ করে বেঁচে থাকতে পারি। কিন্তু হেলথ যদি পুয়ার হয় বা হেলথ যদি প্রপার মানে কোনো রোগ হলে যদি প্রপার অসুখের চিকিৎসা করতে না পারে, তাহলে সোশ্যাল ডিপ্রাইভেশন তার আসবেই। যদি কোনো ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার অসুস্থতার জন্য কাজ করতে না পারে, তখন বাকি অন্য ফ্যামিলি মেম্বারদের উপর চাপ পড়ে যায়, যে ইনকামের জন্য ইনকামটা কমে যায়, যে কারণ ম্যাক্সিমাম পুয়ার ফ্যামিলিজে কিন্তু সকলে মিলে কাজ করে ইনকাম করে, এরকম হয় না একজনই ইনকাম করছে বাকি সবাই খাচ্ছে, এরকম হয় না নর্মালি। তো একজন কেউ অসুস্থ হয়ে পড়লেই কিন্তু বাকিদের ওপর প্রচুর প্রেসার পড়ে যায়, এবং সেটাই ধীরে ধীরে আস্তে আস্তে ওই তার অসুস্থতার পিছনে টাকা খরচ বা এই সমস্ত গুলোই আস্তে আস্তে কিন্তু লিড করে, তাদেরকে আরো পুয়ার করে ফেলে, এবং এর ফলে আস্তে আস্তে সোশ্যাল ডিপ্রাইভেশন, মানে ওই সেম কমিউনিটির মধ্যেও তারা সোশ্যালি ডিপ্রাইভড হতে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, নানা রকমের এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস এর প্রতি এই সমস্ত পুয়ার ফ্যামিলিজ গুলো ভীষণভাবে এক্সপোজড, এবং তার জন্য কি হয়, পভার্টি এবং তার সাথে সোশ্যাল ডিপ্রাইভেশন এবং তার সাথে হেলথ রিলেটেড হ্যাজার্ডস ভীষণভাবে একটা ভিসিয়াস সাইকেলের মতন রিলেটেড। আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, একটু পরেই দেখতে পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেরিয়াস লাইফ থ্রেটনিং ডিজিজেস, একটু আগেই বলছিলাম এইচআইভি এইডস বা টিবি বা ম্যালেরিয়া বা নানা রকমের ম্যাটারনাল কন্ডিশনস হতে পারে। অনেক সময় বিয়ের আগে কেউ প্রেগনেন্ট হয়ে গেলে, এই সমস্ত নানা রকম কারণেই কিন্তু সোশ্যালি ডিপ্রাইভড করা হয়, এবং তখন ভীষণভাবে অপারেশনটা ভীষণভাবে করা হয়, এবং সেটা অনেক সময় সুইসাইড করতে বাধ্য হয় অনেকেই। তো এই সাইকোলজিক্যাল ইমব্যালেন্সেস হতে পারে। আচ্ছা, দেখো এখানে ডিপ্রাইভেশন আর হেলথের ডিটোরিয়েশন তার সাথে কিভাবে লিঙ্কড। ডিপ্রাইভেশনের থেকে সোশ্যাল কম্পারিজনস আসে। সোশ্যাল কম্পারিজন মানে কি, মানে ও ভালো তুমি খারাপ, তুমি খারাপ থেকে আরো খারাপ, এবং তার থেকে আস্তে আস্তে কিন্তু নানা রকমের হেলথ রিলেটেড বিহেভিয়ার, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, এগুলো আস্তে আস্তে নিজে যে যাকে করা হচ্ছে কম্পারিজন, তার হেলথ খারাপ করে দিতে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি মানে সোশ্যালি ডিপ্রাইভ পিপল হয়, তাহলে কিন্তু তারা নর্মাল ভাবে হেলথ রিলেটেড কোনো পরিষেবাও ঠিকঠাক অ্যাভেল করতে পারে না।
অনেক সময় দেখা যায় যে তারা এত আনসাইন্টিফিক জিনিসপত্র ব্যবহার করার জন্য পুয়ার স্যানিটেশন, তারপর ধরো গোবর বা ঘুঁটে দিয়ে রান্না করা, তাতে যে গ্যাসটা কার্বন ডাই অক্সাইডের প্রতি যে এক্সপোজারটা সেটা অনেক বেশি হয়। তো এই সমস্ত কারণে হেলথ রিলেটেড নানা রকম প্রবলেম তাদের অনেক বেশি থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা ঠিকঠাক চিকিৎসা করাতে পারে না। প্লাস তার সাথে রুরাল অ্যান্ড আরবান একটা ডিপ্রাইভেশন রয়েছে। রুরাল এরিয়ায় দেখা যায় অনেক বড় এরিয়া জুড়েও অনেক কম হসপিটাল, নার্সিং হোম তো নেই বললেই চলে। গভর্নমেন্ট হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার যেটাকে বলে পিএইচসি, বাট সেখানে আরবান রিজিয়ানে কিন্তু অনেক অপশনস রয়েছে, অনেক প্রাইভেট গভর্নমেন্ট অনেক অপশন থাকে। তো সেই জন্য এখানে রুরাল আরবান ডিপ্রাইভেশনটাও দেখতে পাওয়া যায়। এছাড়া দেখা যায় যে যারা আনএডুকেটেড পপুলেশন বা পুয়ার পপুলেশন বা কোনো একটা স্পেসিফিক কমিউনিটি গ্রুপের পপুলেশন, অনেক সময় তাদের প্রতিও অনেক অনেক ইনজাস্টিস হতে থাকে, অনেক মানে অনেক এমনও অনেক আচরণ হতে থাকে যাতে কিন্তু তারা প্রপার হেলথ সার্ভিস পায় না। নেক্সট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এটা এমন একটা ব্যাপার, জেন্ডার ইকুয়ালিটি, সোশ্যালি ডিপ্রাইভেশন যে সমস্ত কমিউনিটির মধ্যে রয়েছে সেখানেও দেখা যায় তারা হয়তো অন্য কমিউনিটি থেকে ডিপ্রাইভড হচ্ছে, অপ্রেসড হচ্ছে, বাট তারা নিজেদের কমিউনিটির মধ্যেও কিন্তু উইমেনদের যথেষ্ট ডিপ্রাইভড করছে এবং যথেষ্ট অপারেশনের মধ্যেই রেখেছে। তো এটাও একটা ভিসিয়াস সাইকেল। এবং ইউএনডিপি বলেছে যে টু বি সাকসেসফুল অ্যান্টি পভার্টি স্ট্র্যাটেজিস মাস্ট ডিল উইথ ইস্যুস রিলেটেড টু উইমেনস লো স্ট্যাটাস অ্যান্ড ল্যাক অফ এম্পাওয়ারমেন্ট। ইউএনডিপি বারবারই বলেন যে কোনো একটা সোসাইটিকে ডেভেলপ করতে গেলে উইমেনের রোল ভীষণ ভাইটাল। উইমেন যদি এডুকেটেড না হয়, উইমেন যদি আন্ডার এডুকেটেড হয়, উইমেন যদি এম্পাওয়ার্ড না হয়, তাহলে কিন্তু একটা সোসাইটি ডেভেলপমেন্ট সম্ভব না। কেন না, একটা বাচ্চাকে বড় করার পিছনে মূল ভূমিকা হচ্ছে একজন মায়ের। তো মা যদি প্রপার এডুকেটেড না হয়, এডুকেটেড মানে এই নয় যে তার বিশাল শিক্ষা দীক্ষা পিএইচডি ডক্টরেট সব থাকবে, তা নয়, যে কোনটা আমার রাইট কোনটা আমার অধিকার সেই সম্পর্কে প্রপার এডুকেশন যেন মায়ের থাকে, তাহলেই সে একটা বাচ্চাকে প্রপার ওয়েতে বড় করে তুলতে পারবে, না হলে কিন্তু তার পক্ষে সম্ভব না। প্লাস এম্পাওয়ারমেন্ট, একটা ফ্যামিলিতে তার সে থাকতে হবে। এই নয় যে আমাকে আমার স্বামী মারছে তো আমি মারটা খেয়েই যাব, আমি মেয়ে মানে আমার মার খাওয়াটাই ভবিতব্য, এটা মেনে নেওয়া কখনো উচিত নয়। এই সমস্ত এম্পাওয়ারমেন্ট গুলো না হলে কিন্তু একটা কমিউনিটি বা একটা সোশ্যাল ডিপ্রাইভড গ্রুপকে কোনোদিনও তার ডিপ্রাইভেশনটা কমিয়ে তাকে ওখান থেকে বার করে আনা সম্ভব নয়। আচ্ছা, এছাড়াও কি বলছে যে when women are subordinated the economic and social well-being of the entire community is compromised, এটা আমি একটু আগেই বললাম, because of their marginalized position in the workforce and society generally they are poorer and having fewer resources. যখনই মানে যদি একটা পুরো সোসাইটিতে 50-50 ধরে নেওয়া হয়, 50% মেল অ্যান্ড 50% ফিমেল, যদিও সেটা হয় না, ফিমেলসদের রেশিওটা একটু কম থাকে, বাট 50-50 যদি ধরে নেওয়া হয় তাহলে 50% অনলি ওয়ার্কফোর্স হিসেবে কাজ করছে, বাকি 50% কোনো কাজে লাগছে না। তো সেটা হলে তো সোসাইটি ডেভেলপমেন্টটা হচ্ছে না, তো তাদেরকেও পিছিয়ে রাখা হচ্ছে, সোসাইটিও পিছিয়ে যাচ্ছে। তো তাদেরকেও যদি এগিয়ে আনা হয়, তাদেরকে যদি নর্মাল রিসোর্স প্রোভাইড করা হয় এবং তারা তাদের নিজেদের ফ্যামিলিকেও যেমন ডেভেলপ করতে পারবে এবং তার সাথে সাথে সোসাইটিও কিন্তু ইকোনমিক্যালি ডেভেলপ হবে। আচ্ছা, নেক্সট এবার দেখা যাক ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, জেন্ডার অ্যাবিউজ অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স এখনো ভীষণভাবে প্রেভেলেন্ট ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইন্ডিয়া, দু জায়গাতেই দেখা যায়। এছাড়া নানা রকমের রেপ, ডোমেস্টিক ভায়োলেন্স, তারপর মিসিং উইমেন, মেয়েদের নিয়ে পাচার করে দেওয়া, এই সমস্ত ট্রেডিং, নানা রকমের ভায়োলেন্স মেয়েদের এগেইনস্ট উইমেন দেখতে পাওয়া যায়। সেগুলো কিন্তু যদি থাকে তাহলে কখনোই একটা কমিউনিটিকে সোশ্যাল ডিপ্রাইভেশন থেকে বার করে আনা সম্ভব না। নেক্সট হচ্ছে শুধুমাত্র যে ইন্টারপার্সোনাল ভায়োলেন্স আছে তাই নয়, ইট ইজ স্ট্রাকচারালি অ্যান্ড সোশ্যালি perpetrated when the domination of women is viewed as the norm and is seen as natural right. এটা এমন একটা ব্যাপার, প্যাট্রিয়ার্কিক্যাল সোসাইটিতে উইমেনদের উপর অত্যাচার করাটা যেন
পুরুষদের অধিকার হয়ে দাঁড়িয়েছে, রাইট হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য এটা একটা সোশ্যালে মানে একটা সোসাইটির মজ্জায় মজ্জায় ঢুকে গেছে, একটা সমাজের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। সেই জন্য এখন আর ইন্টারপার্সোনাল লেভেলের ব্যাপারটা হচ্ছে তা নয়, এটা একটা স্ট্রাকচারালি, মানে সবাই তার বউকে মারছে, সব বউরাই দেখে দেখে ভাবছে যে হ্যাঁ এটাই তো নর্ম, এটাই তো হওয়া উচিত, এটাই তো রুল। তো মানে ব্যাপারটা এখন মানে এডুকেশন দরকার, প্রত্যেককে প্রপার লিটারেসি দরকার। তো তাতে কিন্তু গিয়ে হয়তো এই ব্যাপার থেকে একটু হলেও বেরিয়ে আসা যেতে পারে। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম বানিয়ে দিয়েছি যে সোশ্যাল ডিপ্রাইভেশন যেটা কিনা লিড করে পভার্টি, পভার্টি হাই আবার লিড করে হাই লিটারেসি রেট অ্যামং উইমেন। যেই ওরা ঠিকঠাক প্রপার এডুকেশন পাচ্ছে না, তখনই কিন্তু তাদের ফ্যামিলিতে যে তার স্ট্যাটাস যতখানি হওয়া উচিত সেই সম্পর্কে তারা কনসার্ন থাকে না। তো নর্মালি তাদের খুব স্ট্যাটাস লো হয় একটা ফ্যামিলিতে, এবং তার থেকেই জেন্ডার বায়াস অ্যান্ড ইনইকুয়ালিটি, তারপরে আবার সোশ্যাল ডিপ্রাইভেশন, একটা ভিসিয়াস সাইকেলের মতন এই ব্যাপারটা চলতে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল পার্টিসিপেশন অফ ফিমেলস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। ভারতে যদি দেখা যায়, ভারতে কিন্তু উইমেনের ওয়ার্কফোর্স পার্টিসিপেশন ভীষণ ভীষণ কম, এখনো পর্যন্ত ভীষণ ভীষণ কম। লিটারেসি লেভেলের মধ্যেও কিন্তু উইমেন লিটারেটস আর মেল লিটারেটস এর মধ্যে একটা বিশাল বড় গ্যাপ দেখতে পাওয়া যায়। লো এডুকেশন লেভেলস অ্যান্ড সোশ্যাল কালচারাল নর্মস, মানে এই সমস্ত নর্মস গুলোই কিন্তু ভারতে মেয়েদেরকে বাড়িতে থাকতে, হাউসওয়াইফ হয়ে থাকতে এনকারেজ করে এবং বাড়ির বাইরে গিয়ে কাজ করতে বা ওয়ার্কফোর্স পার্টিসিপেশনে ডিরেক্টলি পার্টিসিপেট করতে বাধা দেয় এখনো পর্যন্ত। আচ্ছা, কিন্তু যদি একটা কান্ট্রিতে উইমেনরা অলমোস্ট হাফ অফ দ্য পপুলেশন যারা, তারা যদি প্রপারলি পার্টিসিপেট না করে ইকোনমি, কখনোই ডেভেলপ করতে পারবে না। দেখো এডুকেশনে ফিমেলদের ডিফারেন্সিয়াল পার্টিসিপেশন দেখতে পাওয়া যায়, এবং ম্যাক্সিমাম সোশ্যাল ডিপ্রাইভড ফ্যামিলিজে দেখা যায় যে মেয়েদের জন্য এডুকেশন ইজ নট এসেন্সিয়াল, তাদের ড্রপ আউট রেট ভীষণ বেশি, তাদেরকে অন্য বাচ্চাদের এবং বাড়ির অন্য কাজকর্ম করার জন্য রেখে দেওয়া হয়। দেখো এখানে লিখেছে যে 81-এ লিটারেসি রেট ছিল মেয়েদের মধ্যে 29.76, 2011-এ সেটা অনেকটাই বেড়ে গেছে 65.46, বাট তাও 82.14 হচ্ছে মেল লিটারেসি রেট, সেখানে ফিমেলদের হচ্ছে 65.46, একটা বিশাল গ্যাপ, অলমোস্ট 20%-এর একটু কম, 17% মতন গ্যাপ। তো এই গ্যাপটা এখনো এখনো অব্দি এই গ্যাপটা কিন্তু রয়ে গেছে। হেলথ ইস্যুস, হ্যাঁ হেলথ ইস্যুস একটা মারাত্মক ব্যাপার। মেয়েদের শরীর খারাপ যেন হতে নেই, মেয়েদের শরীর খারাপ হলে হসপিটালে নিয়ে যাওয়া বা অন্য নানা রকমের চিকিৎসা করা হচ্ছে পয়সা নষ্ট। এই 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 যে মানসিকতাটা, এটা কিন্তু অনেক ভীষণ ভাবে, এটা যে শুধুমাত্র পুয়ার ফ্যামিলির মধ্যে আছে তা নয়, অনেক মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যেও এটা রয়েছে যে মেয়েদের শরীর খারাপ হলে আবার তার ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার। তো ওটাও কিন্তু সোশ্যাল ডিপ্রাইভেশন। এটা টাকা পয়সা দিয়ে টাকা পয়সার সাথে কিছুই ডিপেন্ড করে না, একটা ভীষণ হায়ার রিচ ফ্যামিলিতেও দেখা যেতে পারে, আবার মিডল ক্লাস ফ্যামিলিতেও দেখা যেতে পারে, আবার পুয়ার ফ্যামিলিতেও দেখা যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্কফোর্স পার্টিসিপেশন। বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে ওয়ার্কফোর্স পার্টিসিপেশনে ফিমেলদের পার্টিসিপেশন ভীষণ কম। দেখো এখানে লিখেছি যে ফিমেলস কনস্টিটিউট অনলি 19-20% টিল ডেট, এখনো অবধি কিন্তু মাত্র 19-20% ফিমেলদের ওয়ার্ক পার্টিসিপেশন দেখা যাচ্ছে। এর অনেক অনেক ফ্যাক্টরস আছে, অনেক কারণ আছে। একটা মানে এখন অবধি উইমেনদের জন্য ওয়ার্কফোর্স পার্টিসিপেশন হিসেবে ভাবার জন্য অনেক সেক্টরই আর কি প্রপারলি উইমেনদের জন্য ভাবছে না। তবে যদিও আসার কথা, আস্তে আস্তে হয়তো মানে পরিস্থিতিটা পাল্টাচ্ছে, হয়তো আগামী 10 বছরে হয়তো পরিস্থিতি অনেকটাই পাল্টে যাবে, কিন্তু এখনো অবধি প্রবলেমটা পারসিস্ট করছে। এই ছিল আজকের আমাদের টপিক। সোশ্যাল ডিপ্রাইভেশনের কজেস এন্ড কনসিকুয়েন্সেস নিয়ে আমি নেক্সট ক্লাসে আসবো খুব তাড়াতাড়ি। আপাতত এইটুকুই, থ্যাংক ইউ।